গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে এই ব্লগটা দেখছো তারা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। সকালবেলায় চলে এসেছি ছাদে এই ছোট্ট সুন্দর ফুলটা দেখাতে। এটা একটা ছোট্ট সাদা গোলাপ হয়েছে, কদিন ধরেই দেখছি এই ফুলগুলো হচ্ছে, তো ভাবলাম যে আজকে সকালে উঠেই চলে যাব এই গোলাপটাকে দেখাতে। আর গোলাপ আরও কয়েকটা হয়েছে, কিন্তু এই গোলাপটা এত ছোট্ট আর বৃষ্টি হয়েছে যে তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। তা সকালবেলা হাঁটাহাঁটি করেই চলে এসেছি একেবারে নিচে রান্নাঘরে থেকে ঘুরে এসেই আলুর দমটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলুর দমটা হয়েও গেছে। তোমাদের আর আলুর দমের রেসিপি শেয়ার করিনি, কারণ আগে অনেকবার সেই রেসিপিটা শেয়ার করেছি। আর তার সাথে আমি বসিয়ে দিয়েছি পোলাও, কারণ আমার মেয়ে আজকে স্কুলে টিফিনে যাবে পোলাও আর আলুর দম। আর আমি সবসময় পোলাওটা মেয়েকে যখন করে দিই, এই সকালের দিকে যখন করে দিই তখন না প্রেশার কুকারে করে দিই, খুব তাড়াতাড়ি হয়েও যায় এবং খুব ভালো হয়। আর আমার প্রেশার কুকারে পোলাও করি মাত্র 14 মিনিটে। 14 মিনিটে পোলাও করার আইডিয়াটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। মাকে দেখতাম আগে বলতো মানে 14 মিনিটেই পোলাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তা 14 মিনিটে কীভাবে পোলাও হয় সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার মেয়ের টিফিনটা দেখো বেড়ে দিচ্ছি, আর আলুগুলোকে দেখো ছোট ছোট করে কেটে দিচ্ছি। তার কারণ ও না ওই বড় বড় আলু থাকলে ওটা কেটে খেতে পারে না, তাই বলে যে সবসময় ছোট ছোট করে কেটে দিতে। দেখবে আমি রুটি পরোটা যখন ওকে এরকম করে দিই তখন কিন্তু ছিঁড়ে ছিঁড়ে দিই, ও ওই টিফিনে গিয়ে ওটা ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে না। যাই হোক, আর ওরকম করে দিলে কি ওর সুবিধা হয়। আজকের আমার টিফিনটা একটু অন্যরকম। দেখো এখানে রুটিও নিচ্ছি, আবার পোলাওও কিন্তু আমি টিফিনে নিচ্ছি, মানে দুটোই আমি খাবো। আরে কিছুই না, কি বলো তো, রুটিটা নিয়েছি একটা, তার কারণ আজকে আটা ছিল না। ওকে দুটো রুটি করে দেওয়ার পর একটাই রুটির লেচি ছিল, তা একটা রুটি করে নিয়েছি, তা ওইটুকু একটা রুটিতে পেটও ভরবে না। আবার এদিকে পোলাওটা একটু বেশি ছিল, তা সেটাকেও নিয়ে নিয়েছি। মানে আমি খাচ্ছি আর আমার হাজব্যান্ডকে বলছি দেখো আমার দুটো জিনিস নিচ্ছি, একটা পোলাও আর একটা রুটি। তা আমার হাজব্যান্ড আবার বলছে তোমার ওইটুকু আলুর দমে হবে? আমার না এই আলুর দম বা আলুর তরকারি খুব একটা খেতে ভালো লাগে না, তাই অল্প একটু আধটু হলেই হয়ে যায়। আর পোলাওটা রয়েছে যখন, তখন আর অন্য কিছু আমার দরকার নেই। তোমরা কে কে পোলাও খেতে ভালোবাসো তারা কিন্তু প্লিজ আমাকে জানিও। আর পোলাওয়ের সাথে কোন জিনিসটা ভালো লাগে, মাটন না চিকেন, সেটাও কিন্তু জানিও। আমি যদিও পোলাওয়ের সাথে মটন বা চিকেন কিছুই ভালো লাগে না, আমার শুধু শুধু পোলাওই ভালো লাগে। এদিকে টিফিনটা খেয়ে একেবারে চলে গেছি আমি রান্নাঘরে কয়েকটা বাসন মেজে আসতে। তারপরে আমি চলে যাব আজকে মেয়েকে নিয়ে স্কুলে। এখানে দেখো আমি মেয়েকে এই ঘরেই আজকে রেডি করাচ্ছি, তার কারণ হাজব্যান্ড ওই ঘরে শুয়ে আছে, ওর শরীরটা ঠিক ভালো লাগছে না। আমি বললাম যে স্কুলের বাসে তাহলে আমি দিয়ে আসছি, তুমি শুয়ে থাকো। আমি নিজে রেডি হয়ে নিয়েছি আর মেয়েকে রেডি করিয়েই নিয়ে চলে যাব একেবারে স্কুলের বাসে। তারপরে দেখো চলে এসেছি, আর এসেই দেখছি যে আমি মাছটা তো ফ্রিজ থেকে আর বার করে রেখে যাইনি, পুরো মাছ দেখো একদম বরফ চাপা হয়ে রয়েছে। আমি যাওয়ার আগেই সবসময় কী করি, মাছটাকে বার করে জলের মধ্যে দিয়ে যাই, কারণ ওকে দিয়ে আস্তে আস্তে আমার মাছটা ছেড়ে যায় আর নুন হলুদ মাখিয়ে আমি রান্নাটাও করে ফেলতে পারি। কিন্তু আজকে এরম করে রেখে যেতেই ভুলে গেছি। আজকে আর সকালে বিছানাটা তোলা হয়নি, আর এখনও তুলতে পারবো না, তার কারণ ও বললাম যে শুয়ে আছে, শরীরটা ভালো নেই। ও একটু বাদে যখন বেরোবে তখন কি করব, একেবারে গিয়ে ঘরটরগুলো গুছিয়ে আসবো। তাই ভাবলাম যে ওদিকে তাহলে গিয়ে আমার কিছুই হবে না, যখন আমি একেবারে রান্নার কাজটাই করে নিই। এদিকে পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে, সেটাকে বসিয়ে দেবো, তারপর ডাল করে নেবো, তারপরে গিয়ে মাছটা করবো। মাছটা এখনও জল থেকে ছাড়ানো হয়নি, মানে বরফ সহজে তো আর গলতে চায় না না। এই করতে করতে যদি ও বেরিয়ে যায়, মাছটা না ছাড়ানো হয়, তাহলে কী করব, আগে ঘরের কাজগুলো করে আসব, তারপরে নালে মাছটা রান্না করব। আর এখানে দেখো মাছের আলু আর পেঁপের আলু একেবারেই ভাজা করে নিচ্ছি। তাড়াহুড়ো থাকলে আমি না এই প্রসেসই নিই, কারণ কি বলতো ওই দুটো আলু তো একইভাবে আমি ভাজবো, তাই ভাবলাম যে একেবারেই ভেজে নিই, তাহলে সুবিধাই হবে। আমি কিন্তু মাছের আলুগুলো তুলে রেখেছি, তারপরে পেঁপেটা দিয়ে আবারও মশলা সাঁতলিয়ে ভালো করে তারপরে জল দিয়ে দিয়েছি। আর ওদিকে মাছটা হয়ে গেছে, মোটামুটি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এরপরেই দেখো মাছটা বসিয়েও দিয়েছি। হাজব্যান্ড যদিও এখনও বেরোয়নি, এরপরেই বলছে বেরোবে, কারণ একেবারে স্নান করে পুজো দিয়ে বেরোবে। তাই আমি এদিকে রান্নাটা করে একেবারে চলে যাব ঘরে, তারপরে তোমাদের সাথে আবারও কথা বলছি।
যেই স্নান করতে চলে গেছে আমি কী করছিলাম, এই ফাঁকে একেবারে বিছানাটা তুলে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে দেখছি বাসি বিছানাটা পড়ে আছে। আর বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখা উচিতও না, ঠিক সবাই বলে আর কি। যদিও আমার হয়ে যায় মাঝে মাঝে, একটু দেরি হয়ে যায়, যেহেতু মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে এখানেই পড়তে বসে, আর পড়তে বসে তো মাত্র 1 ঘন্টা সকালবেলা। সেই সময় আমি উঠিয়ে বাসি বিছানাটা তুলতেও চাই না। হ্যাঁ, মাঝে মাঝে কী করে, ও যখন হাত মুখ ধুতে বাথরুমে যায় তখন আমি বাসি বিছানাটা সময় পেলে তুলে রাখি, কিন্তু আজকে আর হয়নি, কারণ বললাম যে ও এই ঘরে শুয়েছিল। ওদিকে আমার বিছানা একদম তোলা হয়ে গেছে, আর তার সাথে কী করছি, জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি, কারণ এইগুলো না সকালবেলা উঠেই দেখি খুব ওলট পালট থাকে। আর আমার এই ওলট পালট জিনিস দেখলে একটুও ভালো লাগে না। দেখলে যে আমার দুটো রিমোট দুপাশে পড়ে আছে, তা আমি ওটা কী করলাম, জায়গায় রেখে দিয়েছি। আর এই একটা নতুন জিনিস এসছে আমার মেয়ের, ওর বাবা এটা কদিন আগে মেলা থেকে নিয়ে এসছে, সেটা দিয়ে ও প্রত্যেক দিনই খেলে, কিন্তু জায়গা মতো রাখে না। তাই আমি কী করি, এই সকালবেলা ও যখন চলে যায় তখন জায়গার জিনিস জায়গায় রেখে দিই। বিছানাটা ভালো করে গুছিয়ে তারপরে প্রত্যেক দিনের মতো আমি যেমন ফার্নিচারগুলো পরিষ্কার করি সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার করা যায় না, তাহলে ফার্নিচারগুলো পরিষ্কারের ক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যায় পড়তে হয় না, আর ধুলোও দেখবে সেই রকমভাবে জমে না। তাই জন্য আমি প্রত্যেক দিনই একটু একটু করে পরিষ্কার করে নিই, আর আমার কষ্টটাও কম হয়, আর দেখতেও দেখবে বেশ ভালোই লাগে। আমার বেডরুমটা পুরো পরিষ্কার হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। তার সাথে আমি এই রুমেও চলে এসেছি। এই রুমে এসে আগে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তোমাদের আগেই বলেছি যে ইঁদুরের যেহেতু এত উৎপাত যে আমাকে খুবই প্রবলেমের মধ্যে পড়তে হয়। আর এই জন্য বিছানাটা ঝেড়ে তারপরে সোফাটা দেখলে পরিষ্কার করলাম। সোফা পরিষ্কার করে ফার্নিচারগুলো, প্রত্যেক কটা ফার্নিচার হালকা হাতে ঝেড়ে পুছে চলে এসেছি এবার রান্নাঘরে। আর রান্নাঘরে এবার সমস্ত বাসন মেজে নেবো, আর গ্যাসটা ভালো করে ধুয়ে নেবো। আজকে রান্নাঘর পরিষ্কারের সাথে সাথে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো। বেসিনের পাইপ আমি কি জিনিসটা দিয়ে পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আগের দিন রাতেই আমার হাজবেন্ড নিয়ে এসেছিলো, এটা রাতের দিকে আমি করে রাখি, কিন্তু যেহেতু তোমাদের দেখাবো আজকে সকালেই সেটাকে বার করেছি। এই যে প্যাকেটটা দেখছো, এই প্যাকেটটার দাম 25 টাকা। এর নাম হচ্ছে ড্রেন ক্লিনার। তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এই প্যাকেটটা দেখে রাখো। এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। আমার হাজবেন্ড এটা মাঝে মাঝে এখন এনে দেয়, আগেও দুবার এনে দিয়েছে। খুব ভালোভাবে বেসিনের পাইপ পরিষ্কার হয়ে গেছে, আর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে ভুলেও গেছিলাম। তা ভাবলাম যে না, আজকেই তোমাদের সাথে শেয়ার করি। এটা 40 গ্রাম থাকে। এই প্যাকেটটা পুরোটাই আমি ধরে পাইপের মধ্যে দেখো ঢেলে দেবো। আগে আমার বেসিনের পাইপ পরিষ্কার করতে খুবই কষ্ট হতো, এবং তারপর কী হতো বলতো, জল ভরে থাকতো মাঝে মাঝে, আর সেটা লোক দিয়ে করাতাম বা নিজে করতাম, খুবই কষ্টের মধ্যে পড়েছিলাম। কিন্তু এটা যবে থেকে আমি পেয়েছি সেদিন থেকে কিন্তু বেসিনের পাইপ খুব সহজেই আমার পরিষ্কার হয়ে যায়। এটা দেখো পাইপের মুখে একেবারে ঢেলে দিলাম। এবার 10-15 মিনিটের মতো আমি এটাকে রেখে দেবো, তারপরে একেবারে আমি জল চালিয়ে দেবো, আর পুরো পাইপের মধ্যে যা যা নোংরা থাকে সেগুলো কিন্তু একেবারে বেরিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই রাখছি। আর যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।